আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে হিসাব সমীকরণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো শুরু করা যাক। প্রথম এমসিকিউ লক্ষ্য করি, নিম্নের কোনটি হিসাব সমীকরণ, এখানে সঠিক কোনটি, তাই না? প্রথমটা হচ্ছে এল সমান এ প্লাস ও ই, এটা হবে না। এই যে এই লাস্টেরটা সঠিক হবে, এ সমান এল প্লাস ও ই বা এ সমান এল প্লাস ইউ বলা যায়, শেষেরটি সঠিক হবে। ঘ, উত্তর ঘ। পরের প্রশ্ন, সম্পত্তি দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ককে প্রকাশ করা হয় হিসাব সমীকরণের মাধ্যমে। হিসাব সমীকরণের মাধ্যমে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের প্রকাশ করা হয়, সম্পর্ক প্রকাশ করা হয়। ব্যবসায়ের অভ্যন্তরীণ সত্তা, মানে অভ্যন্তরীণ সত্তা বলতে মালিকানা সত্তা বোঝায়। অভ্যন্তরীণ সত্তাকে ইন্টারনাল লায়াবিলিটিও বলা হয়, যেটি এই মালিকানা সত্ত্বের অংশ, মূলধন, এখানে মূলধন। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বহির্দায়? বহির্দায় মানে এক্সটার্নাল লায়াবিলিটিস, তাই না? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে প্রদেয় হিসাব হচ্ছে বহির্দায়। মূলধন মালিকানা সত্ত্ব, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব, বিক্রয় এটা আয়, তাহলে এখানে বহির্দায় হচ্ছে প্রদেয় হিসাব, পাওনাদার এর আর এক নাম, তাই না? ব্যাংক জমাতিরিক্ত, এইগুলি। ফোন করলো কি আবার? হ্যালো। নিম্নের কোনটি বহির্দায়? প্রদেয় হিসাব, তাই না? এটা হয়েছে। পরের প্রশ্নে লক্ষ্য করি, নিম্নের কোনটি হিসাব সমীকরণের মৌলিক উপাদান? তো এখানে সম্পদ হচ্ছে মৌলিক উপাদান। সম্পদ সমান এল প্লাস ই, তাই না? তো সম্পদ হচ্ছে মৌলিক উপাদান। নিম্নের কোনটি হিসাব সমীকরণের মৌলিক উপাদান? এখানেও এই দায় হচ্ছে মৌলিক উপাদান। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা হচ্ছে মৌলিক উপাদান হিসাব সমীকরণের। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? বর্ধিত রূপ মানে ওই যে এ সমান এল প্লাস ইকে ভেঙে এই যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই লাস্টেরটা সঠিক, লাস্টেরটা সঠিক। নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? পরের প্রশ্নটি লক্ষ্য করি, এই যে হিসাব সমীকরণে এরা আমরা জানি যে এই বর্ধিত রূপ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, না? তো মালিকানা সত্ত্বটা এইভাবে উপস্থাপন করা যায়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে এল সমান এ মাইনাস ও ই, এই যে এটা সঠিক। ওই যে বাম দিকে আমি করে দেখাইলাম, এটা সঠিক। ওই যে এ সমান এল প্লাস ওই, না ওইটাকে ভেঙে আমরা এল সমান এ প্লাস ও ই, এ মাইনাস ও ই, এটা পাই কিন্তু, ওই যে বাম দিকে করে দেখাইলাম। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক? এখানে এই ও ই সমান এ মাইনাস এল বলা যায়, সরি। খ নম্বরটি সঠিক উত্তর। তো এইখানে নিম্নের কোনটি সঠিক, তাই না? মালিকানা সত্ত্ব সমান এ থেকে এল বিয়োগ করে মালিকানা সত্ত্ব হয়, খ নম্বর সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক? সম্পদ, এখানে এই যে দায় সমান সম্পদ মাইনাস মালিকানা, গ নাম্বারটি সঠিক, গ নাম্বার সঠিক। নিম্নের কোনটি সঠিক, তাই না? মালিকানা সমান সম্পদ প্লাস দায়, মালিকানা সমান সম্পদ মাইনাস দায়, এখানে কোনটি দায় সমান, এইখানে এই যে খ নাম্বারটি সঠিক হবে, খ নাম্বারটি সঠিক। মালিকানা সমান সম্পদ থেকে দায় বাদ দিলে কিন্তু মালিকানা পাই, একটু খেয়াল করতে হবে। এগুলো কিন্তু অনেক সময় এসএসসি পরীক্ষায় আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে, আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও আসে প্রশ্নগুলি, এই ধরনের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানের সম্পদ 20,000, দায় 5,000 হলে মালিকানা সত্ত্ব কত? তো এইখানে সম্পদ থেকে দায় বিয়োগ করে মালিকানা সত্ত্ব পাবো 15,000 টাকা। সম্পদ থেকে দায় বিয়োগ করে মালিকানা সত্ত্ব হবে 15,000 টাকা। পরের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানে সম্পদ 30,000, মালিকানা সত্ত্ব 20,000 হলে দায় কত? সম্পদ আর মালিকানা সত্ত্বের পার্থক্য দায় 20,000 টাকা হবে, তাই না? যে নিচে করে দেখাই দিলাম, 10,000 টাকা হবে, সরি। 20 আর 30-এর পার্থক্য তো 10,000। সম্পদ থেকে দায় মালিকানা বিয়োগ করে দায়ের পরিমাণ পাবো, আবার সম্পদ থেকে
দায়ের পরিমাণ বিয়োগ করে মালিকানা সত্ত্ব পাওয়া যায়, এগুলি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানের দায় 20,000, মালিকানা সত্ত্ব 40,000 হলে সম্পদ কত? সম্পদ সমান দায় প্লাস মালিকানা, দুইটা যোগ করে, তাই না? তো উত্তর হবে 60,000 টাকা, দুইটা যোগ করে। পরের প্রশ্ন, ধারে 10,000 টাকার পণ্য ক্রয়, হিসাব সমীকরণের প্রভাব কি হবে? এখানে পণ্য ক্রয়ের ফলে এল বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে, ধারে ক্রয় করলে দায় বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, অফিস ভাড়া বাবদ এই 20,000 টাকা চেক প্রদান হিসাব সমীকরণের প্রভাব কি হবে, তাই না? অফিস ভাড়া বাবদ যদি চেক প্রদান করা হয় তাহলে এই সম্পদ কমবে আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এ হ্রাস নাই, তাহলে ই হ্রাস হবে। এই উপাদানটা দ্বারা ই হ্রাস, এখন এ হ্রাস কিন্তু কোথাও নাই, তাহলে ই হ্রাসটা আছে, এটা সঠিক। পরের প্রশ্ন, বেতন প্রদান করা হলো 20,000 টাকা হিসাব সমীকরণের, এর ফলে কিন্তু এ হ্রাস পাবে আবার ই হ্রাস পাবে। তো এ হ্রাস এখানে নাই, কিন্তু ই হ্রাস আছে ঘ নাম্বারে, ই হ্রাস, এটা সঠিক। মজুরি প্রদান 10,000 টাকা হিসাব সমীকরণের এই হিসাব সমীকরণের কি হবে, তাই না? ই হ্রাস পাবে, এটাও ই হ্রাস, অর্থাৎ ব্যয় হলে কিন্তু ই হ্রাস পায়। আসবাবপত্রের অবচয় 5,000 টাকা হিসাব সমীকরণের, আসবাবপত্রের অবচয়ের ফলে ই হ্রাস পায়, ই হ্রাস পাবে আর এ হ্রাস পাবে। এ হ্রাস পাবে, এই আইটেমটা এখানে নাই। পরের প্রশ্ন লক্ষ্য করি, বেতন বকেয়া রয়েছে হিসাব সমীকরণের, বকেয়া থাকলে এল বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে, তাই না? এল বৃদ্ধি, এটা সঠিক। ভাড়া বকেয়া রয়েছে 5,000 টাকা হিসাব সমীকরণের, এই ভাড়া বকেয়া থাকলে এল বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে আর ই হ্রাস পাবে, এখানে নাই। একটি প্রতিষ্ঠান বছর শেষে 20,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে, এই লেনদেনটি প্রভাবিত হবে শুধুমাত্র আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ বাড়বে, দায় বাড়বে, ঠিক আছে? অথবা সম্পদ বাড়বে, সম্পদ কমবে। যদি নগদে হয় সম্পদ বাড়বে, সম্পদ কমবে, যদি বাকিতে হয় সম্পদ বাড়বে, দায় বাড়বে। ঋণ গ্রহণ 20,000 টাকা হিসাব সমীকরণের এল বৃদ্ধি পাবে, ঋণ নিলে দায় বাড়ে, সহজ প্রশ্ন। অগ্রিম প্রাপ্ত উপভাড়া 2,000 টাকা হিসাব সমীকরণের প্রভাব কি হবে, তাই না? উপভাড়া যদি অগ্রিম পাওয়া যায় তাহলে তো এল বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পাবে, মানে দায় বৃদ্ধি পাবে। নগদ 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন হিসাব সমীকরণে, নগদ 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে এই নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই না? মানে এ বৃদ্ধি পাবে আর ই বৃদ্ধি পাবে, তো এখানে এ বৃদ্ধি পাবে নাই, তাহলে ই বৃদ্ধি পাবে, এটা ঠিক, ঘ নাম্বার সঠিক। কারণ এই আইটেমটার দ্বারা এ বৃদ্ধি, ই বৃদ্ধি, এখানে এ বৃদ্ধি তো কোথাও নাই, তা ই বৃদ্ধি আছে, এটা সঠিক। নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা হিসাব সমীকরণের, নগদে পণ্য যদি বিক্রি করা হয় তাহলে এ বৃদ্ধি পাবে, ই বৃদ্ধি পাবে, তো এখানে এ বৃদ্ধি নাই, ই বৃদ্ধিটা সঠিক। পরের প্রশ্ন, বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা হিসাব সমীকরণের, এই এ বৃদ্ধি পাবে আর ই বৃদ্ধি পাবে, তো ই বৃদ্ধি পাবে এখানে নাই, এ বৃদ্ধি পাবে আছে, তো এ বৃদ্ধি পাবে সঠিক, ই বৃদ্ধি পাবে, এই আইটেমটা এখানে নাই। বিনিয়োগের সুদ বাবদ 2,000 টাকা প্রাপ্তি হিসাব সমীকরণের কি হবে, তাই না? বিনিয়োগের সুদ পাওয়া গেলে দুইটা পক্ষ, একটা এ বৃদ্ধি পাবে আর একটা ই বৃদ্ধি পাবে, এখানে কোথাও নাই, তো এ বৃদ্ধি পাবে, এটা সঠিক, ক সঠিক। পরের প্রশ্ন, শিক্ষানবিশ সেলামি বাবদ 5,000 টাকা প্রাপ্তি হিসাব সমীকরণের ড্যাশ, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেলে দুইটা পক্ষ, একটা হচ্ছে এ বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে ই বৃদ্ধি পাবে। এ বৃদ্ধি পাবে, এইটা আছে, ই বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি পাবে নাই এখানে, কিন্তু ই বৃদ্ধি পাবে আছে, তার মানে গ নাম্বার সঠিক। এ বৃদ্ধি পাবে আইটেম এখানে কোনো অপশনে নাই, সেজন্য ওটা সঠিক হবে না, কারণ প্রথমটা আছে এ হ্রাস পাবে, কেন? এ বৃদ্ধি পাবে, তো
শিক্ষানবিশ ইসলামী। আয় যদি হয় নগদে, তো নগদ টাকা বৃদ্ধি পায়। উত্তোলনের সুদ 2000 টাকা, হিসাব সমীকরণের প্রভাব কি? উত্তোলনের সুদ তো আয়, তাই না? তো এইটা কিন্তু একটা এক্সেপশনাল আইটেম, সেটা হচ্ছে ই বৃদ্ধি ই হ্রাস। পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, তারপর হচ্ছে কি যে এই বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলোর জন্য ই বৃদ্ধি ই হ্রাস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে। উত্তোলনের সুদ ধার্যের ফলে একদিকে যেমন আয় হয়, তাহলে ই বৃদ্ধি পায়, আর একদিকে উত্তোলনও বৃদ্ধি পায়, ই বৃদ্ধি ই হ্রাস। মূলধনের সুদ 3000 টাকা, হিসাব সমীকরণের কি হবে, তাই না? মূলধনের সুদ ধার্যের ফলে ওই যে ই বৃদ্ধি ই হ্রাস, ই বৃদ্ধি ই হ্রাস। পণ্য উত্তোলন 2000 টাকা, হিসাব সমীকরণের এটাও ই বৃদ্ধি ই হ্রাস, ই বৃদ্ধি ই হ্রাস। পরের প্রশ্ন, গ্রাহককে সেবা প্রদান 2000 টাকা, হিসাব সমীকরণের কি হবে, তাই না? গ্রাহককে সেবা প্রদান করা হলে এ বৃদ্ধি পাবে, ই বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি পাবে এবং ই বৃদ্ধি পাবে গ্রাহককে সেবা প্রদান করা হলে। বিনামূল্যে পণ্য বিতরণ 2000 টাকা, হিসাব সমীকরণের এটাও ই বৃদ্ধি ই হ্রাস, ই বৃদ্ধি ই হ্রাস। আসবাবপত্র, নগদে আসবাবপত্র ক্রয় 8000 টাকা, হিসাব সমীকরণ কি? নগদে আসবাবপত্র ক্রয় করলে এ বৃদ্ধি পায়, এ হ্রাস পায়। একদিকে নগদ টাকা কমবে আর একদিকে আসবাবপত্র বাড়বে, দুটাই এ, তাহলে এ বৃদ্ধি এ হ্রাস। উত্তর হচ্ছে এ বৃদ্ধি এ হ্রাস পাবে। ভালো করে বুঝতে হবে বিষয়টা, তাই না? পরের প্রশ্ন, ধারে পণ্য ক্রয় 7000 টাকা, হিসাব সমীকরণের ধারে পণ্য ক্রয় করলে ই হ্রাস পায়, আর একদিকে এল বৃদ্ধি পায়, তার মানে ঘ নাম্বারটি সঠিক। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়। ধারে পণ্য ক্রয়, বেতন বকেয়া রয়েছে, এগুলি দ্বারা কি সৃষ্টি হয়? এগুলি দ্বারা হিসাব সমীকরণের ধারের ফলে কি হয়? পাওনাদার বাড়ে, মানে এল বৃদ্ধি। আবার ক্রয়টা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, সেজন্য এল বৃদ্ধি ই হ্রাস, খেয়াল রাখবো। পরের প্রশ্ন, ব্যাংক হইতে উত্তোলন 10,000 টাকা, হিসাব সমীকরণের কি হবে? ব্যাংক হইতে উত্তোলন করলে এটা দুইটা পক্ষ, একটা নগদান হিসাব আর হচ্ছে ব্যাংক হিসাব, দুইটাই কিন্তু সম্পদ। তার মানে কি? সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, এ বৃদ্ধি এ হ্রাস। পরের প্রশ্ন, নগদ উত্তোলন 10,000 টাকা, হিসাব সমীকরণের কি হবে, তাই না? নগদ উত্তোলন করলে তো নগদ টাকা কমে আর মালিকানা সত্ত্বেও কমে, তাহলে এ হ্রাস ই হ্রাস, এ হ্রাস এবং ই হ্রাস, এই শেষেরটি সঠিক উত্তর। জনির নিকট হতে পণ্য ক্রয় 7,000 টাকা, হিসাব সমীকরণের কি হবে, তাই না? জনির নিকট পণ্য ক্রয় নিশ্চয় ধারে, নাম যেহেতু আছে, তো ধারে পণ্য ক্রয় করলে এ হ্রাস পায়, সরি ই হ্রাস পায় আর এল বৃদ্ধি পায়, তার মানে লাস্টেরটি সঠিক, এল বৃদ্ধি ই হ্রাস। মালিকানা সত্ত্ব কমবে ব্যয়ের ফলে, আর ধারে কেনার ফলে দায় বাড়বে। পরের প্রশ্ন, ক্রয় ফেরত দেওয়া হলো 500 টাকা, হিসাব সমীকরণের কি হবে, তাই না? আচ্ছা, ক্রয় ফেরত যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুইটা পক্ষ, একটা হচ্ছে পাওনাদার কমে, আরটা হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ক্রয় কমে গেলে মালিকানা সত্ত্ব বাড়ে, এটা একটা এক্সেপশনাল আইটেম, তার মানে গ নাম্বারটি সঠিক, ই বৃদ্ধি আর এল হ্রাস। পাওনাদারকে পণ্য ফেরত দেওয়া হলে দায় কমবে আর মালিকানা সত্ত্ব বাড়বে, ক্রয়ের পরিমাণ কমে গেলে। ক্রয় ফেরতের ফলে ক্রয় কমলে মালিকানা সত্ত্ব বাড়ে। বিক্রয় ফেরত দেওয়া হলে দেনাদার কমবে, আবার মালিকানা সত্ত্ব কমবে, তার মানে এ হ্রাস ই হ্রাস, এ হ্রাস পাবে, আবার ই এর পরিমাণও হ্রাস পাবে। সুনামের অবলোপন, অবলোপন হলে মালিকানা সত্ত্ব কমে, আর সুনাম আবার সম্পদ, তার মানে কি? এ হ্রাস পাবে, ই হ্রাস পাবে, মালিকানা সত্ত্বও কমবে, আবার সম্পদও কমবে, সেজন্য এ হ্রাস ই হ্রাস। দেনাদারের নিকট হতে প্রাপ্তি 2000 টাকা, হিসাব সমীকরণের এই দেনাদার কমবে আবার নগদ টাকা বাড়বে, তার মানে এ বৃদ্ধি এ হ্রাস, এ বৃদ্ধি এ হ্রাস। পাওনাদারকে পরিশোধ 2000 টাকা, হিসাব সমীকরণের পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, তাই না? তার মানে এ কমবে, পাওনাদার কমবে, এ হ্রাস পাবে, এল হ্রাস পাবে।
ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো 60,000 টাকা। মূলধন বিনিয়োগ করলে এ বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তার মানে এ বৃদ্ধি ই বৃদ্ধি, তাই না? 1 নাম্বার আর 3 নাম্বার, এ বৃদ্ধি ই বৃদ্ধি। পরের প্রশ্ন, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। এটা হিসাব সমীকরণের প্রভাব কি, তাই না? নগদে পণ্য বিক্রি করা হলে এই নগদ টাকা বৃদ্ধি পাবে, তার মানে কি এ বৃদ্ধি পাবে, আবার ই বৃদ্ধি পাবে। এ বৃদ্ধি ই বৃদ্ধি, 1 এবং 3 সঠিক উত্তর। বাকিতে পণ্য বিক্রয়, এটাও এ বৃদ্ধি ই বৃদ্ধি। দেনাদার বাড়বে মানে সম্পদ বাড়বে, আবার বিক্রয় হলে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বাড়ে মানে ই বাড়ে। শিক্ষানবিশ সেলামি বাবদ প্রাপ্তি 5,000 টাকা। শিক্ষানবিশ সেলামি বাবদ যদি প্রাপ্তি হয় তাহলে শিক্ষানবিশ সেলামি আয় বৃদ্ধি পায়, তার মানে ই বৃদ্ধি পায়, আবার এও বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি ই বৃদ্ধি। উপভাড়া বাবদ চেক প্রাপ্তি 5,000 টাকা। এটাও এ বৃদ্ধি ই বৃদ্ধি, এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি। নিম্নের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত করবে? এটা মোট যোগফলকে প্রভাবিত করবে, কিন্তু একটা এক্সেপশনাল আইটেম। অ্যাডমিশনেও আসে এই ধরনের প্রশ্ন। হিসাব সমীকরণের দুই দিকেই পরিবর্তন হয় এই ধরনের লেনদেনগুলি দ্বারা যোগফলকে প্রভাবিত করে। যেমন পাওনাদারকে চেক প্রদান, বাম দিকে ব্যাংক জমা কমবে, ডান দিকে আবার পাওনাদার কমবে, তা দুই দিকে কিন্তু যোগফল পরিবর্তন হচ্ছে। এক্সেপশনাল আইটেম। এখানে আমি একটি ছোট্ট জিনিস দেখাচ্ছি। যেমন এই যে কিছু কিছু লেনদেন আছে, সম্পদ বাড়ে মালিকানা সত্ত্ব বাড়ে দুই দিকে, তাই না? এখানে এই যে আবার কিছু কিছু লেনদেন আছে, সম্পদ হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো দুই দিকে যেগুলো হ্রাস পাচ্ছে সেগুলো হচ্ছে, এই যে দ্রুত দেখালাম আমি একটু, এটা সফটটা একটু দ্রুত দেখিয়ে দিলাম সময় সেভ করার জন্য। দুই দিকে যেগুলো হ্রাস পাচ্ছে সমানের, সেটাকে বলে কাঠামো গুণগত বা নিট পরিবর্তন। আর যেটা একদিকে প্রভাবিত করে তাকে বলে কাঠামোগত পরিবর্তন। আচ্ছা, এবার আসি নিম্নের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলকে নিট পরিবর্তন ঘটবে? মোট যোগফলকে এর নিট পরিবর্তন ঘটবে। নিট মানে দুই দিকেই, তাই না? ওই যে নগদে পণ্য ক্রয়, নগদ টাকা কমবে, নগদ থেকে মাইনাস, আবার বা ডান দিকে এই মূলধন থেকেও মাইনাস, নগদ মাইনাস মূলধন থেকে মাইনাস। নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর মোট যোগফলের পরিবর্তন হবে না? নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা কমে, আসবাবপত্র বাড়ে। নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর কাঠামোগত পরিবর্তন ঘটবে? কাঠামোগত মানে এক সাইডে পরিবর্তন হবে। এটা হচ্ছে যে এই বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় করলে শুধুমাত্র ডান দিকে সমানের ডান দিকে পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? ডান দিকে দায় কমবে, মালিকানা দায় বাড়বে, মালিকানা সত্ত্ব কমবে। তো দায় এবং মালিকানা সত্ত্ব দুইটাই কিন্তু একদিকে, তো একদিকের পরিবর্তন হয়। হিসাব সমীকরণের সবসময় প্রভাবিত করবে এই লেনদেনের মাধ্যমে। হিসাব সমীকরণের কে সাধারণত লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণটা প্রভাব বিস্তার করে। লেনদেনের সাথে হিসাব সমীকরণের সম্পর্ক। একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করবে এই হিসাব সমীকরণকে। হিসাব সমীকরণের পরিবর্তন ঘটে না এরকম কোনো ঘটনাকে লেনদেন বলা হবে না। ঠিক আছে, বিষয়টি মনে রাখব। পরের প্রশ্ন, একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করবে আর্থিক অবস্থার বিবরণীকে। একই প্রশ্ন কিন্তু কিছুক্ষণ আগে ছিল হিসাব সমীকরণ। কারণ আর্থিক অবস্থার বিবরণীর বিশেষ করে আর এক উপস্থাপন কিন্তু হিসাব সমীকরণ। কারণ আর্থিক অবস্থার বিবরণীতেও আমরা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দেখাই, আবার হিসাব সমীকরণেও সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব দেখাই। তাই হিসাব সমীকরণটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর একটি সমীকরণগত উপস্থাপন। যে সকল হিসাবের ডেবিট জেড থাকে, তাই না? সম্পদ, ব্যয় এবং উত্তোলন, সম্পদ, ব্যয় এবং উত্তোলন এগুলো স্বাভাবিক জেড ডেবিট হয়। অন্যদিকে এই যে 1 নম্বরে রাজস্ব আয় মানে কি আয়ের কিন্তু ক্রেডিট জেড, খ নম্বরে মূলধনের কিন্তু ক্রেডিট জেড, গ নম্বরে মাঝখানে দায় আছে, দায়ের কিন্তু ক্রেডিট জেড। তার মানে কি যে সকল হিসাবে ডেবিট জের হয় সেটা হচ্ছে সম্পদ, ব্যয় এবং উত্তোলন। এই হিসাবগুলি স্বাভাবিক জের ডেবিট হবে, ডেবিট।
ডেবিট জেড প্রকাশ করে খতিয়ানে। পরের প্রশ্ন, যে সকল হিসাবের ক্রেডিট জেড থাকে, ক্রেডিট জেড আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। দায়, আয় এবং মালিকানা সত্ত্ব, দায়, আয় এবং মালিকানা সত্ত্ব। নিচের কোন লেনদেনের ফলে মোট সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পাবে? মোট সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পাবে, তাই না? এখানে এই যে বাকিতে যন্ত্রপাতি ক্রয়, এটা দ্বারা, বাকিতে যন্ত্রপাতি ক্রয়, এটি দ্বারা মোট সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পাবে। নিচের কোন লেনদেনের ফলে বহিদায় 10,000 টাকা বৃদ্ধি পাবে, তাই না? তো এখানে বহিদায় বৃদ্ধি পাবে, বকেয়া, এই যে অনুপার্জিত, না এটা না, খরিদ্দারের নিকট থেকে অগ্রিম গ্রহণ, এই যে অগ্রিম গ্রহণ, এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন আছে, ধরাই মুশকিল। খরিদ্দারের নিকট থেকে অগ্রিম গ্রহণ করলে একদিকে নগদ টাকা বাড়ে আর একদিকে এই দায় বাড়ে। নিচের কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব 10,000 টাকা বৃদ্ধি পাবে, তাই না? অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে। অনুপার্জিত আয় যদি উপার্জিত হয় তাহলে আয় বাড়ে দায় কমে, আয় বাড়ে দায় কমে, বিষয়টি খেয়াল রাখবো। এখানে একটি প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন। বছরের শুরুতে সম্পদ 4,000 টাকা, মালিকানা সত্ত্ব 3,000 টাকা, সম্পদ বেড়েছে 1,000, দায় কমেছে 500। প্রশ্ন হচ্ছে বছর শেষে মালিকানা সত্ত্ব কত? এই যে আমি ফাঁকা জায়গাটায় উত্তর করে দেখাবো। তা আমরা লিখি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা লিখি। লেখার পরে প্রথমে কি আছে, সম্পদের নিচে 4,000 লিখব, মালিকানা সত্ত্ব নিচে 3,000 লিখব, প্রারম্ভিক ছিল এটা। আর দায় কত হবে? তাহলে দুই দিক সমান করতে হলে দায় এখানে 1,000 দিতে হবে। তা প্রারম্ভিক দায় কিন্তু 1,000। এখন পরে আবার কি বলেছে, উক্ত বছরের সম্পদ বেড়েছে 1,000, তো সম্পদের সাথে যোগ করব। দায় কমেছে 500, দায়ের সাথে বিয়োগ করব। আবার নিচে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে সম্পদ যোগ করে 5,000 পাবো, আর এটা বিয়োগ করে 500 পাবো, আর ওই সাইডে 3,000 হলো। এখন প্রশ্ন কি, ওই সাইডে 3,000 হবে না, এই 5,000-এর সাথে 500 বিয়োগ করে এখানে হবে 4500। তার মানে প্রশ্ন কি ছিল, মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব 4,500। এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে আসে প্রচুর পরিমাণে, আবার ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আসে। এই ধরনের আর একটা প্রশ্ন দেখি। বছরের শুরুতে সম্পদ ছিল 4,000 টাকা আর এই মালিকানা সত্ত্ব ছিল 3,000 টাকা, তাহলে আমরা দায় পাবো কত? 1,000। এখন বলছে সম্পদ বেড়েছে 1,000, দায় কমেছে 500, দায় আবার কমেছে এখানে, বা তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? মালিকানা সত্ত্ব কত দ্বারা বৃদ্ধি পেয়েছে? তো যোগ বিয়োগ করে নিচে নামাই। তো মালিকানা সত্ত্ব এখানে 4500 টাকা হয়েছে, ভালো কথা, কিন্তু বলছে কত দ্বারা বৃদ্ধি পেয়েছে, কত টাকা বলেনি কিন্তু মালিকানা সত্ত্ব। এখানে বলছে মালিকানা সত্ত্ব কত টাকা দ্বারা বৃদ্ধি পেয়েছে, মানে কি মালিকানা সত্ত্ব আগে ছিল 3,000, এখন হচ্ছে 4500। আগের প্রশ্নটায় খালি একটু প্রশ্ন আইটেম ঠিক আছে, প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। আগে ছিল মালিকানা সত্ত্ব কত, সেটা উত্তর ছিল 4,500। আর যদি বলি মালিকানা সত্ত্ব কত টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল 3,000, এখন হয়েছে 4,500, পার্থক্য 1,500 বৃদ্ধি পেয়েছে, তাই উত্তর হবে 1,500। বছরের শুরুতে 4,000, ওই একই আইটেম, কিন্তু প্রশ্ন দায় কত টাকা, দায়। তো দায় আমরা এই যে যোগ বিয়োগ করে যেটি পাবো 500 টাকা দায় হবে, কমে গেছে যেহেতু। বছর শেষে দায়, এই যে দায় নিচে যে টাকাটা পাবো সেটা 500 টাকা। এই ধরনের আইটেম আরও আছে, আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো দ্রুত দেখিয়ে দিলাম। আমি একটু অন্য আইটেমে চলে যাব, এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। একই রকম তো, খালি প্রশ্নগুলো একটু চেঞ্জ, সিস্টেম একই রকম, প্রশ্নগুলো চেঞ্জ। অনেকগুলি প্রশ্ন এগুলো দিয়েছি আমি অ্যাডমিশনে আসার মতো, আর একটা দুটো আছে মনে হয়। সময় সেভ করার জন্য আমি একটু স্কিপ করে গেলাম, জুমার নামাজ পড়তে যেতে হবে তো আজকে। তো যাই হোক, লাস্টে এখানে বলছে বছর শেষে সম্পদ কত, সম্পদেই 8,000। আচ্ছা, এইবার এই ধরনের আরও একটি প্রশ্ন আছে। প্রশ্ন বলছে বছর শেষে দায় কত, দায় হচ্ছে 5,000 দায়। এই যে ওই ধরনের প্রশ্ন শেষ, এবার অন্য প্রশ্নে আসলাম। ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে কি ঘটে, তাই না? সম্পত্তি ক্রয় করা হলে, ব্যবহারের জন্য সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পাবে, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে। পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয় এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পর। আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রি করি, সেখান থেকে কারবারি বাট্টা বাদ দিয়ে যেটা হয় সেটা কিন্তু এই জাবেদায় লিখি ক্রয়ের।
তাই না? কারবারি বারটা বাদ দিয়ে আমরা টাকা নির্ণয় করি, সেটা হিসাবে লিখি, কারণ কারবারি বারটা হিসাবভুক্ত হয় না, এটা তো আমরা জানি। পরের প্রশ্ন, কোনটির নামে হিসাব লেখা হয় না? পণ্য, লেখা হয়, সরি, কোনটির নামে হিসাব লেখা হয়? তো ক্রয়ের নামে হিসাব লেখা হয়। অন্যদিকে পণ্য, চেক, মাল এগুলির নামে কিন্তু হিসাব লেখা হয় না হিসাব বিজ্ঞানে, যখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তাই না? স্থায়ী সম্পত্তির মূল্য নির্ণয় করার ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? স্থায়ী সম্পত্তির মূল্য হচ্ছে পুস্তক মূল্য বোঝায়, পুস্তক মূল্য সংবাদ ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এই যে যেমন একটি সম্পত্তির ক্রয় মূল্য 70,000 টাকা, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় 30,000 টাকা। প্রশ্ন হচ্ছে বহিমূল্য কত? নিট বহিমূল্য হবে এই অবচয় বিয়োগ করার পর 40,000 টাকা। বাট্টা পাওয়া গেল, এই ক্ষেত্রে ডেবিট হবে কি আর ক্রেডিট হবে কি, তাই না? বাট্টা পাওয়া গেলে জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। পাওনাদার মানে প্রদেয় হিসাব, ওই যে লাস্টেরটি সঠিক, শেষেরটি সঠিক হবে। ক্রিটিক্যাল আছে কিন্তু, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, বাট্টা মঞ্জুর করা হলো 1,000 টাকা, এই ক্ষেত্রে বাট্টা মঞ্জুর করা হয়েছে মানে কি প্রদত্ত হয়েছে। তো এই ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় জাবেদা হবে প্রদত্ত বাট্টা ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট, তার মানে প্রথমটি সঠিক। ব্যাংক হইতে উত্তোলন 6,500 টাকা, এই ক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5,000 টাকা, এই ক্ষেত্রে উত্তোলন ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান, এটা বেতন প্রদান করা হলে এই বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে। এখন না এটা ভুল বলেছি, সরি, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান, এখানে নগদ টাকা প্রদান করা হয়নি। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা যদি বেতন প্রদান করা হয় তো জাবেদাটা হচ্ছে বেতন ডেবিট, মূলধন ক্রেডিট। তো এখানে লাস্টে বেতন হিসাব ক্রেডিট আছে, এটা তো হবে না, মূলধন ক্রেডিট, ওইটা ঠিক আছে, গ নাম্বার সঠিক উত্তর। মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে যদি বেতন প্রদান করে জাবেদা হবে বেতন ডেবিট, মূলধন ক্রেডিট, বিষয়টি খেয়াল রাখবো। উত্তোলনের সুদ 500 টাকা ধার্য করা হলে এটার জন্য জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর উত্তোলনের সুদ ক্রেডিট। তো উত্তোলন হিসাব ডেবিট এই যে খ নাম্বারে আছে, আর আরেকটা পদ্ধতি উত্তোলনের সুদ ক্রেডিট। উত্তোলনের সুদ আছে কিন্তু গ নাম্বারে উত্তোলনের সুদ ডেবিট বলেছে না, উত্তোলনের সুদ ধার্য করা হলে উত্তোলনের সুদ ক্রেডিট হবে, ডেবিট হয় না, তাহলে এটা ভুল আছে। জাবেদায় হচ্ছে উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। তো এখানে উত্তোলন ডেবিট এই পক্ষটা আছে, তাই এটা ঠিক মেরেছি। আর উত্তোলনের সুদ আছে কিন্তু এটা ডেবিট দেওয়া আছে, ক্রেডিট হবে উত্তোলনের সুদ জাবেদায়। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিন্তু ভালো করে। মূলধনের সুদ ধার্য করা হলে জাবেদাটা, আসল জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসেবে ক্রেডিট। তো মূলধনের সুদ ক্রেডিট আছে এখানে, এটা হবে না, মূলধন হিসেবে ক্রেডিট, এটা সঠিক। আবারও বলছি, লক্ষ্য করি, এটা জাবেদা হচ্ছে মূলধনের সুদ ধার্য করা হলে জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাব ক্রেডিট আইটেম আমরা পেয়েছি, কিন্তু মূলধনের সুদ ডেবিট নাই, তাই ওটা সঠিক হবে না। ঋণের সুদ 2,000 টাকা ধার্য করা হলে এটা জাবেদা হবে ঋণের সুদ ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। তো এই যে এই ঘ নাম্বারটি সঠিক, বড় ঘ। নিম্নে উদ্দীপকটি পড়ো এবং এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, এটা উদ্দীপক নির্ভর প্রশ্ন। জনাব আমিনুল 60,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেন এবং কর্মচারীদের 45,000 টাকা পরিশোধ করেন। তা 60,000 টাকার পণ্য ক্রয় করে 45,000 টাকা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যে 60,000 টাকা পণ্য ক্রয়ের উৎস দলিল কোনটি, তাই না? 60,000 টাকার বাকিতে পণ্য ক্রয় করেছে, তো বাকিতে পণ্য ক্রয় করলে উৎস দলিল হবে চালান, তাই না? চালান হচ্ছে বাকিতে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত প্রামাণ্য দলিল, বিষয়টি খেয়াল রাখবো। আর ডেবিট নোট হচ্ছে এই ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল। পরের প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত লেনদেনের জন্য জনাব আমিনুলের হিসাব রক্ষক সংরক্ষণ করবে চালান, ডেবিট ভাউচার, কারণ এখানে একটা ব্যয় আছে, কি জন্য প্রদান করা হয়েছে, বেতন নাকি
ব্যয়ের ভাউচারকে ডেবিট ভাউচার বলে, আর আয়ের ভাউচারকে ক্রেডিট ভাউচার বলে, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, জনাব আকিব 2000 টাকার পণ্য ক্রয় জনাব রমজানের নিকট ফেরত পাঠায়। হ্যাঁ, শিক্ষানবিশ ইসলামী বাবদ প্রাপ্তি আবার 3000। প্রশ্ন হচ্ছে 2000 টাকার উৎস দলিল কি? এই যে রমজানের নিকট ফেরত পাঠায় মানে কি? ক্রয় ফেরত। ফেরত পাঠায় যেটি ক্রয় ফেরত, ক্রয় ফেরতের দলিল হচ্ছে ডেবিট নোট নাকি? রমজানের নিকট ফেরত পাঠায়, ও রমজানের বইতে, এটা পড়তে ভুল হয়েছে আমার। আকিব তো ফেরত পাঠিয়েছে, তো আকিবের কাছে এটি ক্রয় ফেরত, তারপর আকিব লিখবে ডেবিট নোটে, কিন্তু রমজান তো বিক্রয় ফেরত পাচ্ছে, তো রমজান আবার লিখবে ক্রেডিট নোটে, কারণ ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল, আর ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল। পরের প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত লেনদেনের জন্য জনাব আকিব সংরক্ষণ করবে ডেবিট নোট আর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, কারণ ওখানে একটা আয় ছিল, শিক্ষানবিশ সিলেবাস ছিল না, যেটা আয় ছিল, আয়ের জন্য ক্রেডিট ভাউচার। পরের প্রশ্ন, এটা উদ্দীপক নির্ভর। জনাব রাজ 20,000 টাকার পণ্য নিশাতের নিকট বিক্রি করে বিমা সালামি বাবদ 3000 টাকা প্রদান করে। রাজের বইতে 20,000 টাকার উৎস দলিল কোনটি? বিক্রি করেছে না বাকিতে, তো এখানে বই চালান হবে। বিক্রয় সংক্রান্ত চালান হচ্ছে বহি চালান। চালান দুই ধরনের, আন্তঃচালান আর বহি চালান। বিক্রয় সংক্রান্ত চালানকে বহি চালান বলে, আর ক্রয় চালানকে আন্তঃচালান বলে। উদ্দীপকে বর্ণিত লেনদেনে জনাব রাজ এর হিসাব সংরক্ষণ করবে চালান এবং ক্রেডিট ডেবিট নোট, ডেবিট ভাউচার, কারণ ওখানে একটা ব্যয় ছিল, ব্যয়ের জন্য ডেবিট ভাউচার। আমরা আবার পরের প্রশ্নটি পড়ি। চালানে উল্লেখ থাকে, পণ্যের পরিমাণ দর থাকে, ক্রেতার নাম থাকে, আবার কারবারি বাট্টাও থাকে, তিনটাই সঠিক। 1, 2, 3 তিনটাই সঠিক, সবগুলি উল্লেখ থাকে চালানে। আজকে আমি 100টা প্রশ্ন আলোচনা করব। এই যে চালানটা আমি উপস্থাপন করলাম, একটু ব্যাকে যাই, এই যে চালানটা উপস্থাপন করলাম। চালানে এই যে ক্রেতার নাম আছে, পরিমাণ দর আছে, শর্ত আছে, তাই না, এগুলি থাকে। আবার এই যে কারবারি বাট্টাও আছে। কিন্তু ভাউচারের স্বাক্ষর থাকে ক্রেতার বিক্রেতার, ব্যাগ্র, তাই না, একে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে, হিসাবের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর থাকে 2 এবং 3। ক্রেতার স্বাক্ষর ভাউচারে থাকে না। ভাউচারে কিন্তু ক্রেতার স্বাক্ষর থাকে না, বিষয়টি মনে রাখবো। ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে, হিসাব রক্ষকের স্বাক্ষর থাকে, তাই না, গ্রহণকারীর স্বাক্ষর থাকে, ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। এই 4 জনের ভাউচারে 4 জনের স্বাক্ষর থাকে। এই প্রশ্নটি কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এই যে ভাউচারটা আমি উপস্থাপন করলাম, এই যে নিচে 4 জনের স্বাক্ষর আছে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। লেনদেনের উৎস দলিল কোনটি? ভ্যাট চালান, রেওয়ামিল না, রেওয়ামিল বাদে বাকি দুইটা, ভ্যাট চালান আর চালান, এই দুটো উৎস দলিল। উৎস দলিল হচ্ছে চালান, ভ্যাট চালান, তারপরে ক্রেডিট নোট, ডেবিট নোট, ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার, তাই না, এগুলি। তারপর ভ্যাট চালান, এগুলো হচ্ছে উৎস দলিল। আচ্ছা, ডেবিট নোটে উল্লেখ থাকে কি কি? ডেবিট নোটে, তাই না, এই ক্রয় ফেরত মানে ক্রেতার স্বাক্ষর থাকে, ফেরতের কারণ থাকে 2 এবং 3। ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে না, ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে ভাউচারে। ভাউচারে এই যে আমি এখানে একটা ডেবিট নোট উপস্থাপন করলাম, এখানে কিন্তু ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর আছে, তাই না। ক্রেডিট নোটে উল্লেখ থাকে বিক্রেতার স্বাক্ষর। হ্যাঁ, বিক্রেতার স্বাক্ষর থাকে, টাকার পরিমাণ থাকে, কারণ থাকে, সবগুলি তো থাকে। আচ্ছা, এই ডেবিট নোট আর ক্রেডিট নোট, এই দুইটাই কিন্তু ফেরত সংক্রান্ত দলিল, একটা বিক্রয় ফেরত, একটা ক্রয় ফেরত, আর দুইটাতেই কিন্তু ফেরতের কারণ লিখতে হয়। এই যে আমি ক্রেডিট নোটটা উপস্থাপন করলাম, এই যে ফেরতের কারণ আছে, টাকার পরিমাণ আছে, তাই না, তারপরে এই যে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর আছে। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানে ড্যাশ ও ড্যাশ মুদ্রিত থাকে, নাম আর ঠিকানা, নাম থাকে আর ঠিকানা থাকে সবার উপরে। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যেটা ক্যাশ মেমো,
তো ক্যাশ মেমোর সবার উপরে যে লাল কালার দিয়ে আমি উপস্থাপন করেছি, নাম আর ঠিকানা এই দুটো আছে কিন্তু সবার উপরে। 96 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রেডিট ভাউচারে অন্তর্ভুক্ত থাকে পণ্য বিক্রয়, না পণ্য বিক্রয় তো থাকবে না, ক্রেডিট ভাউচার তো আয়ের ভাউচার থাকবে। ক্রেডিট ভাউচার আয়ের ভাউচার, পণ্য বিক্রয় আর কমিশন প্রাপ্তি এই দুইটা। পণ্য ক্রয় হবে না, কারণ পণ্য ক্রয়ের জন্য চালান এবং ক্যাশ মেমো অথবা ডেবিট ভাউচার নেওয়া হয়। আয় এবং আয়ের জন্য যে ভাউচার সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তো যেহেতু বিক্রয় এবং কমিশন আয়, সেজন্য ক্রেডিট ভাউচার হবে। পরের প্রশ্ন, নগদে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এই লেনদেনের উৎস দলিল হতে পারে ক্যাশ মেমো, বিক্রয় করা হয়েছে তো, আর ক্রেডিট ভাউচার। ক্রেডিট নোট হবে না, ক্রেডিট নোটটা তো ফেরতের সাথে সম্পর্ক। তাই 1 এবং 3 সঠিক উত্তর। চালান ব্যবহার করা হয় বাকিতে ক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ বাকিতে ক্রয়ের ক্ষেত্রে হয়, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে হয়, নগদে বিক্রয় করার ক্ষেত্রে এটা হয় না। 1 এবং 2 সঠিক, 1 এবং 2 সঠিক। আর মাত্র কয়েকটা আছে, এক দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অফিস ভাড়া বাবদ 20,000 টাকা চেক প্রদান করা হয়েছে, এর উৎস দলিল কোনটি? অফিস ভাড়া বাবদ 20,000 টাকা চেক প্রদান করা হলে উৎস দলিল হবে, এটি কিন্তু ব্যয়ের জন্য ডেবিট ভাউচার সঠিক উত্তর। মজুরি প্রদান হিসাবভুক্ত হবে ডেবিট ভাউচারে, কারণ ভাড়া প্রদান, মজুরি প্রদান, বিজ্ঞাপন প্রদান, যাবতীয় ব্যয়সমূহ লেখার জন্য যে দলিল, যে উৎস দলিল, সেটা হচ্ছে ভাউচার, ডেবিট ভাউচার। আচ্ছা, আরও কয়েকটা এখানে উপস্থাপন করেছি। সরবরাহকারীকে পণ্য ফেরত দেওয়া হলে নিচের কোনটি হিসাবভুক্ত হবে? আচ্ছা, এখানে সরবরাহকারীকে ফেরত, তা ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই। তো সরবরাহকারীকে ফেরত বলতে ক্রয় ফেরত বোঝায়, আর ক্রয় ফেরতের সাথে ডেবিট নোট এর সম্পর্ক, বিষয়টি খেয়াল রাখবো। ক্রয় ফেরতের সাথে ডেবিট নোট এর সম্পর্ক। পরের প্রশ্ন, নগদে পণ্য বিক্রয় কোনটিতে হিসাবভুক্ত হবে? ক্যাশ মেমো। নগদে পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ মেমো তৈরি করা হয়, আর বাকিতে পণ্য বিক্রয়ের জন্য চালান প্রস্তুত করা হয়। একটু খেয়াল রাখবো বিষয়গুলি। পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান, হিসাব সমীকরণে পাওনাদারকে স্বীকৃতি প্রদান করা হলে একদিকে পাওনাদার বৃদ্ধি পাবে, প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, মানে প্রদেয় বিল বৃদ্ধি পাবে। দায় বৃদ্ধি, ই হ্রাস, এল বৃদ্ধি, এল হ্রাস। এখানে পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি, মানে পাওনাদার আমার কাছে টাকা পেত, তাকে একটা বিল দিয়েছি। পাওনাদার কমছে, প্রদেয় বিল বাড়ছে। পাওনাদার কমছে, প্রদেয় বিল বাড়ছে। পাওনাদার কমে গেছে, প্রদেয় বিল বৃদ্ধি পেয়েছে। দুইটাই কিন্তু দায়, তাই দায় বৃদ্ধি, দায় হ্রাস। এই আইটেমটা একটু ক্রিটিক্যাল ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি হিসাব সমীকরণ সংক্রান্ত প্রায় 100টি এমসিকিউ আলোচনা করেছি। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি প্রেজেন্টেশন তৈরি করে দেখিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো আশা করি যদি কোনো প্রশ্ন থাকে কারো, কমেন্টসে লিখলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে ছুটির দিন, তাই ছুটির দিনে এই ক্লাস নিচ্ছিলাম। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খোদা হাফেজ।